मैं आप लोगों को बहुत बहुत शुभकामना दे रहा है। नवकार मंत्र हमको नीचा नहीं ऊंचा ले जाएंगे, सिर ऊंचा ले जाएंगे, देश को ऊंचा ले जाएंगे, राज्य को ऊंचा ले जाएंगे। इसी के लिए आप भरोसा कोई मत तोड़ना, भरोसा रखिए। दीदी आप लोगों का पास में हर तरह है। बहुत बहुत धन्यवाद। नमस्कार नमस्कार। काल का लिए भी आपको बांकुड़ा पुरुलिया में भी वर्धमान में भी बहुत सारे जैन टेम्पल है, कलकत्ता में भी है। हम छोटा में जब स्टूडेंट था तब स्कूल से परेशनाथ मंदिर हम लोग को विजिट किया था, तो तब से हम लोग को पता है एक कौन चीज क्या धर्म का क्या होता है। मैं आभारी हूँ, आप लोगों को शुक्रिया अदा करना चाहूंगी कि आप लोगों ने मेरे को बुलाया। कौन गया क्यों गया ये हमारा कोई बात नहीं है। अगर 5 लोग भी रहता तो हम आपको प्रोग्राम में आता। हमारा लोगों का जरूरत नहीं है, ऐसे माँ मिट्टी इंसान हमारा साथ है। हमारा कोई पॉलिटिकल पार्टी रहे या ना रहे, हमारा कोई लेना देना नहीं है। हमारा लेना देना है हर धर्म के लिए, सर्वधर्म समन्वय के लिए। बहुत बहुत धन्यवाद। नमस्कार। जियो और जीने दो, जियो और जीने दो, जियो और जीने दो, जीतो जीतो जीतो। थैंक यू सो मच। थैंक्स अ लॉट। बंधुओं, एक बार जोर से ताली बजाकर सम्माननीय मुख्यमंत्री जी का स्वागत करें। আপনাদেরকে সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি যেখানে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মহাবীর জয়ন্তী উপলক্ষে সেই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিছুক্ষণ আগেই সেখানে বক্তব্য রাখছিলেন তিনি, এবং সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে যেখানে একাধিক বার্তা তিনি তুলে ধরেছেন আজকের এই অনুষ্ঠান মঞ্চ থেকে। কিছুক্ষণ আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সেখানে বক্তব্য রাখছিলেন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। সরাসরি সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি যেখানে দেখতে পাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সেখানে উপস্থিত রয়েছেন একাধিক নেতৃত্বরা। মহাবীর জয়ন্তী উপলক্ষে যে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল সেই অনুষ্ঠানেই যোগ দিয়েছিলেন তিনি। নমস্কার, দেখছেন কলকাতা টিভি, আপনাদের সঙ্গে রয়েছে আমি অভিক। শুরু করছি আরো 12 যে খবর এই মুহূর্তে নজর রাখবো। এবার এসএসকেএমে জাল সার্টিফিকেট নিয়ে ডাক্তারি পড়ার অভিযোগ উঠেছে। যেখানে এসএসকেএম হাসপাতাল সেখানেই জাল সার্টিফিকেট নিয়ে ডাক্তারি পড়েছেন এমনটাই কিন্তু অভিযোগ উঠেছে, এবং সেই অভিযোগ পেয়েই তৎপর রাজ্যের অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তর। এসএসকেএম হাসপাতালের ঘটনা, সেখানেই জাল সার্টিফিকেট নিয়ে ডাক্তারি পড়েছেন এমনটাই কিন্তু অভিযোগ উঠেছে, এবং সেই ঘটনাতেই ইতিমধ্যেই তৎপর রাজ্যের অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তর। তাদের কাছে অভিযোগ জানানো হয়েছিল এই বিষয়ে, এবং সেক্ষেত্রে হাসপাতাল কর্তৃপক্ষ তাদের কাছ থেকে জবাব তলব করা হয়েছে এই সংক্রান্ত বিষয় নিয়ে। পড়ুয়ার জাতিগত শংসাপত্র আসল নাকি ভুয়ো তাই জানতে চাওয়া হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষকে জবাব দিতে হবে এই বিষয় নিয়ে। যেখানে এসএসকেএম হাসপাতালে সেখানে জাল সার্টিফিকেট নিয়ে ডাক্তারি পড়ার অভিযোগ উঠেছে, সেই ঘটনাতেই এবার অভিযোগ পেয়ে তৎপর হয়েছে রাজ্যের অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তর। হাসপাতাল কর্তৃপক্ষের জবাব তলব করা হয়েছে এই ঘটনাতে। বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য আমাদেরকে আরো বিস্তারিত জানাবেন। দীপ্তিমান, দেখো, যে বিষয়টা এখন নজরে আসছে সেটা হলো এই ফেক সার্টিফিকেট নিয়ে বহুদিন ধরেই তদন্ত চলছে, এবং রাজ্য সরকার এটাকে প্রচন্ডভাবে অন্যান্য যে দপ্তরে রয়েছে সেখানে এবার কিন্তু তদন্ত করতে গিয়ে দেখা গেল এসএসকেএম এ এক ছাত্রের বিরুদ্ধে এরকম অভিযোগ উঠেছে, এবং তার বিরুদ্ধে পুরোপুরি এই তথ্য জানতে চাওয়া হয়েছে এসএসকেএম থেকে যে তিনি যে সার্টিফিকেট দিচ্ছেন সেই সার্টিফিকেট আসল কিনা, এবং সার্টিফিকেটের পুরো বৃত্তান্ত চেয়ে সবকিছু চেয়ে তার কাছ থেকে ইতিমধ্যেই এই তদন্তের রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছে। এই রিপোর্টটা পাওয়ার পরেই কিন্তু পরবর্তী পদক্ষেপ নেবে
হিসেবে মাইনরিটি পরবর্তী পদক্ষেপ নেবে বলে জানা যাচ্ছে ব্যাকওয়ার্ড ক্লাস। এবং এই তদন্তের বিষয়ে এর আগে একটা বলে রাখা দরকার, এর আগেও একবার ডায়মন্ড হারবারে এরকম একটা পাওয়া গেছিল এবং সেখানে কিন্তু তার পুরো পড়াশোনা এবং সবকিছুই বাতিল করা হয়েছে। সেক্ষেত্রে এই যে এসএসকেএমে যা পাওয়া গেছে সেই ছাত্রের পুরো পুঙ্খানুপুঙ্খ বিবরণ চাওয়া হয়েছে, সেই বিবরণ পাওয়ার পরই কিন্তু বাকি সিদ্ধান্ত নেওয়া হবে বলেই জানানো হচ্ছে। ধন্যবাদ তোমাকে। বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন। গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন প্রাক্তন অর্থমন্ত্রী, হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরম তিনি হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন, তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এই মুহূর্তে চিকিৎসাধীন রয়েছেন তিনি। সবরমতীতে প্রার্থনা চলছিল এবং সেই সময় হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন পি চিদম্বরম। বেসরকারি হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হয়, আপাতত সেখানেই চিকিৎসাধীন রয়েছেন প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরম। এবং সবরমতীতে প্রার্থনা চলাকালীন হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। তড়িঘড়ি তাকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানেই চিকিৎসাধীন রয়েছেন প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরম। তিনি হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন, তার অসুস্থতার খবর এসে পৌঁছচ্ছে, যেখানে বেসরকারি হাসপাতালে আপাতত চিকিৎসাধীন রয়েছেন তিনি। সেখানেই ডাক্তারদের পর্যবেক্ষণে রাখা হয়েছে তাকে, ডাক্তাররা চিকিৎসা চালাচ্ছেন পি চিদম্বরমের। দেবাশিস সেনগুপ্ত আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি, এই নিয়ে আরো বিস্তারিত জানবো। দেবাশিস, কি অবস্থাতে এখন রয়েছেন, তার শারীরিক অবস্থা কি রকম রয়েছে পি চিদম্বরমের? দেখো, এখনো পর্যন্ত যতদূর খবর পাওয়া যাচ্ছে যে প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরমের শারীরিক অবস্থা কিন্তু স্থিতিশীল রয়েছে। যদিও জানিয়ে রাখি যে গতকাল যে তিনি অসুস্থ হয়ে পড়েন, জানা যায়। দেবাশিস, শোনা যাচ্ছে আমার কথা? দেবাশিস, শুনতে পাচ্ছ? সম্ভবত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। তবে যেমনটা জানা যাচ্ছে যে প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরম তিনি হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন এবং সবরমতীতে প্রার্থনা চলছিল, সেই সময় হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছেন প্রাক্তন অর্থমন্ত্রী। তাকে তড়িঘড়ি সেখান থেকে নিয়ে আসা হয় একটি বেসরকারি হাসপাতালে, সেখানেই চিকিৎসাধীন রয়েছেন তিনি। ডাক্তারদের পর্যবেক্ষণে রাখা হয়েছে তাকে। এবং পি চিদম্বরম তিনি হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন, তার সুস্থতা কামনায় সব মহল সবরমতীতে সেখানেই প্রার্থনা চলছিল, হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন প্রাক্তন অর্থমন্ত্রী। আর এরপর যে ছবি আপনাদেরকে দেখাবো, দিল্লির চিত্তরঞ্জন পার্কে সেখানে মাছপ্রিয় বাঙালি তাদেরকেই হুমকি দেওয়া হচ্ছে। হুমকি দিচ্ছে কে? বিজেপির তরফ থেকে। বিজেপি গেরুয়া দল তারা এই হুমকি দিচ্ছে, বাঙালিদেরকে হুমকি দেওয়া হচ্ছে। দিল্লির চিত্তরঞ্জন পার্কে সেখানে মাছপ্রিয় বাঙালি তাদেরকে কিভাবে হুমকি দেওয়া হচ্ছে সেই ভিডিও এই মুহূর্তে ভাইরাল হয়েছে। গেরুয়া শিবির বিজেপি বাহিনী তারা এইভাবে হুমকি দিচ্ছে, সেই ছবি ধরা পড়েছে। মন্দিরের সামনে মাছ বিক্রিতে আপত্তি রয়েছে বিজেপির এবং সেই কথাই তারা সেখানে গিয়ে জানান। ভাইরাল হয়েছে সেই ভিডিও। 60 বছরে কখনো এমনটা হয়নি অভিযোগ বাসিন্দাদের, কারণ সেখানে গিয়ে মাছ বাজারে গিয়ে মাছ বিক্রি করা যাবে না, এমনটা কিন্তু হুমকি দেওয়া হয়েছে। কি এই হুমকি দিচ্ছে বিজেপি বাহিনী, শুনুন। ये देश है कि जो भी मंदिर के साथ ये बाजार है तो इसमें जो है ये होना नहीं चाहिए। पर हमारा क्या, मंदिर का जो परिषद है ना वो शुद्ध रहना चाहिए। मंदिर के जस्ट दीवार के साथ ये गलत है। मैं सनातन तो यही कहता है ना कि हम किसी को काट नहीं सकते। आप कहने वाली बात हो जाती है कि देवी को मीट चढ़ता है, वो एक मनगढ़ंत बातें हैं जो शास्त्रों में अभी तक कोई प्रूफ में नहीं है। जो मान रहे हैं, पर मंदिर के साथ जो चीज हो रही है ना वो कहीं ना कहीं हमें सभी सनातनियों को ठेस पहुंचा रही। तो कहते हैं इस बात में दिक्कत है तो मुझे बताओ। डीडीए की भी चूड़ियां कसी जाएगी, डीडीए कोई ऐसे भाग नहीं सकता। डीडीए ने जो गलतियां की है हम उसको भी सुधारेंगे। और मंदिर की मर्यादा सिर्फ हम नहीं देख रहे भाई, आप नहीं देख रहे, पूरा हिंदुस्तान। जब पूरा देखो, सीआर पार्क बहुत पॉश एरिया है, यहाँ पे फॉरेनर्स भी आते हैं। जब दुकान खुला था, मार्केट जब हुआ था उसके साथ ही मार्केट वालों ने ये मंदिर खोला था। ठीक है, पूजा करके। हाँ, वो तो मेरे को ध्यान में है। मैं इसी एरिया सबसे चल रहा है, चल तो रहा है भैया। पर क्या होता है, देखो मैं कानून की लड़ाई लड़ूंगा, वो थोड़ा प्रक्रिया में आ जाएगा। पर मेन मुद्दा ये है कि मंदिर के जस्ट साथ ये गलत लग रही है।
আপনারা শুনলেন যে ঠিক কিভাবে বিজেপির তরফ থেকে এই হুমকি দেয়া হচ্ছে সেখানে মাছ বাজারে গিয়ে। আমরা এই নিয়ে কথা বলেছিলাম বিশিষ্ট আইনজীবী তথা সিপিএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে। তিনি কিভাবে দেখছেন এই বিষয়টি শুনব। মৌলবাদ তা যদি একবার মাথাচাড়া দেয় সাংঘাতিক পরিণতি। এতদিন মুসলমান হচ্ছিল, এখন হিন্দু শুরু হয়ে গেছে। মাছ খাওয়া হিন্দু, মাংস খাওয়া হিন্দু, ঘাস পাত খাওয়া হিন্দু, এখন এদের মধ্যে লড়াই লেগে গেছে। এটাই হয়, এটা অভ্যর্থ পরিণতি। সেজন্য আমরা সবসময় বলি যে ধর্ম আচরণ একান্ত ব্যক্তিগত, এখানে কোনো রাজনৈতিক দল বা অন্য কারো অধিকার নেই হস্তক্ষেপ করার। সেটাকে যখন আপনার পাত্তা না দেওয়া হবে তখন এই জায়গায় দাঁড়াবে। এরপর দিন বললে মুসুর ডাল খেতে পারবে না, মুসুর ডালও তো আমিষ বলে কেউ নাকি আর কি। সুতরাং আমাদের যে আশঙ্কা, সে আশঙ্কা সত্যি প্রমাণিত হচ্ছে। আসবো পরের খবরে। চীনের বিরুদ্ধে শুল্ক যুদ্ধের বিরাট অস্ত্র বের করলেন ট্রাম্প। আরো 50% শুল্ক চাপালেন চীনা পণ্যের ওপরে। চীনের ওপর মোট 104% শুল্ক চাপল, যা আন্তর্জাতিক বাণিজ্যে অভূতপূর্ব। চীন ইতিমধ্যেই বলে রেখেছে আমেরিকার প্রতিটি আঘাতের বদলায় পাল্টা আঘাত করবে তারা। বিশ্ব অর্থনীতি বিভ্রান্ত, সংকটে মার্কিন অর্থ ব্যবস্থা। এই ডামাডোলের ঘোলা জলে মাছ ধরতে চাইছে ভারত। নীরবতা তাই এদেশের কৌশল। আমরা এই নিয়েই কথা বলেছিলাম আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়ের সঙ্গে। তিনি ঠিক কি জানিয়েছেন শুনব। যেভাবে শুল্ক যুদ্ধ পাকিয়ে বেড়ে চলেছে, তাতে ভয়ানক একটা ভবিষ্যতের দিকে তাকিয়ে আছে বিশ্ব। কিভাবে ব্যাপারটা এলো সেই কথা আমি বলি যে চীনের ওপরে 1 মাস আগে পর্যন্ত আমেরিকা 10% শুল্ক চাপাতো। এরপরে ট্রাম্প ঘোষণা করেন যে বিশ্বের সমস্ত দেশের ওপরেই তিনি ফ্ল্যাট 10% শুল্ক চাপাবেন। এভাবে চীনের ওপরে শুল্ক বেড়ে হয় 20%। এরপরে ট্রাম্প আবার 34% শুল্ক চাপান চীনের ওপরে, যাতে করে চীনের পণ্যের ওপরে শুল্ক চাপানো হয় 54%। এর প্রতিক্রিয়ায় চীন পাল্টা শুল্ক চাপায় মার্কিন যুক্তরাষ্ট্রের ওপরে। মার্কিন যুক্তরাষ্ট্র যেমন অতিরিক্ত 34% শুল্ক চাপিয়েছিল, চীনও পাল্টা 34% শুল্ক চাপায়। আর এতেই দারুণ চটে যান ট্রাম্প। বলেন যে চীনকে ওই পাল্টা শুল্ক অবিলম্বে প্রত্যাহার করতে হবে, তা না হলে ওদেরকে আমরা দেখে নেব বা ওদের বিরুদ্ধে আরো বড় ব্যবস্থা নেব। এবং 24 ঘন্টার সময় দিয়েছিলেন ট্রাম্প। সেই 24 ঘন্টার মধ্যে চীন তো তাদের নেওয়া ব্যবস্থা প্রত্যাহার করেইনি, বরং চীনের দিক থেকে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনে অভিযোগ জানানো হয়েছে ট্রাম্পের বিরুদ্ধে যে বিশ্ব বাণিজ্য ব্যবস্থা তিনি নড়বড়ে করে দিচ্ছেন, ধ্বংস করে দিচ্ছেন। এবং চীন একটার পর একটা তোপ দেখেছে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে, যে মার্কিন বাজারই দেখিয়ে দিচ্ছে ট্রাম্পের এই সমস্ত পদক্ষেপ কত ভুল, কত ভ্রান্ত, কেননা মার্কিন শেয়ার বাজার হুড়মুড় করে পড়ছে। সুতরাং 24 ঘন্টার যে ডেডলাইন ট্রাম্প দিয়েছিলেন, চীন তার কোনো তোয়াক্কা করেনি। 24 ঘন্টা কাটতে না কাটতেই ট্রাম্প আরো 50% শুল্ক চীনের ওপরে চাপালো। এর অর্থ হলো চীনের ওপরে মোট 104% শুল্ক চাপলো। অন্যদিকে ভারতের ওপর যে অতিরিক্ত 26% ঘোষণা করেছিল ডোনাল্ড ট্রাম্প, সেই শুল্ক আজ থেকেই কার্যকর করা হলো। আমেরিকায় ভারতের রপ্তানি অনেকটাই কমার শঙ্কা। প্রভাব পড়বে দেশের অর্থনীতিতে। কর্মহীন হতে চলেছে বহু মানুষ এবং নীরব রয়েছে ভারত সরকার। আমেরিকাতে ভারতের যে রপ্তানির ক্ষেত্রে যে আরো অধিক শতাংশ যে শুল্কর কথা ঘোষণা করেছিলেন ডোনাল্ড ট্রাম্প, তা আজ থেকেই চালু করা হচ্ছে। কর্মহীন হতে চলেছে বহু মানুষ, এমনটা কিন্তু আশঙ্কা করা হচ্ছে। কিন্তু সেক্ষেত্রে কেন নীরব রয়েছে ভারত সরকার, সেই নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছিল। এর আগেই ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছিলেন যে ভারতের ক্ষেত্রে অতিরিক্ত 26% শুল্ক চাপানো হচ্ছে এবং সেই শুল্ক আজ থেকেই কার্যকর করা হলো। আমেরিকায় ভারতের রপ্তানির অনেকটাই কমতে পারে বলে আশঙ্কা। আমরা এই নিয়ে কথা বলেছিলাম আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়ের সঙ্গে। তিনি কি জানিয়েছেন শুনুন। বুধবার আজকে সকাল থেকে এই নতুন শুল্ক কার্যকর হলো।
আমাদের অনেকের আশা ছিল যে ভারত মার্কিন বাণিজ্য চুক্তির ব্যাপারে যে আলোচনা চলছে, অনেক সময় এরকম খবর দেওয়া হয় সরকারের পক্ষ থেকে নানান সূত্র মারফত, যে সেই আলোচনায় অগ্রগতি দেখা যাচ্ছে এবং একটি চুক্তি হতে পারে চলতি বছরের শেষাশেষি, এইরকম একটি ইঙ্গিত দেওয়া হচ্ছিল। সেক্ষেত্রে হয়তো ভারতের ওপরে এই বাড়তি শুল্কটা এখনই না চাপিয়ে আরো কিছুদিন অপেক্ষা করবে মার্কিন যুক্তরাষ্ট্র, এইরকম একটা আশা তৈরি হয়েছিল। কিন্তু সে আশায় জল ঢেলে দেওয়া হলো এবং আজকে সকাল থেকেই সেই নতুন শুল্ক নীতি কার্যকর হয়ে গেল। অর্থাৎ ভারতে তৈরি কোনো পণ্য মার্কিন যুক্তরাষ্ট্রে রপ্তানি করতে গেলে সেখানে বাড়তি 36% শুল্ক দিতে হবে। মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতীয় পণ্যের দাম অনেক বেড়ে যাওয়ায় চাহিদা কমে যাবে, সেই জন্য ভারতের রপ্তানি গুরুতরভাবে মার খেতে পারে। ভারতের যে কল কারখানা বা সংস্থাগুলোতে এসব জিনিস তৈরি হয় সেই সব সংস্থার উৎপাদন কমে যেতে পারে এবং সেক্ষেত্রে কর্মহীন হয়ে পড়তে পারেন অনেক মানুষ, কর্মসংকোচন হতে পারে, যার প্রভাব ভারতীয় অর্থনীতিতে গুরুতরভাবেই পড়বে বলে মনে করা হচ্ছে। নজর রাখবো পরের খবরে। ফুটবল খেলাকে কেন্দ্র করে কাউন্সিলরের সঙ্গে বাদানুবাদ, প্রতিবাদ করায় মারধরের অভিযোগ তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে। যদিও অভিযোগ অস্বীকার করছে তৃণমূল কাউন্সিলর, তিনি ওই অভিযোগ অস্বীকার করেছেন। সুবল মজুমদার আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি, এই নিয়ে আরো বিস্তারিত জানবো। সুবল, ঠিক কি অভিযোগ করা হচ্ছে তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে? পাল্টা তৃণমূল কাউন্সিলর, তার কি বক্তব্য? দেখো, প্রথমেই বলি, গতকাল সন্ধ্যায় দেশবন্ধু মাঠে সেখানে ফুটবল খেলতে আসেন এক ছাত্র এবং তাকে বলা হয় যে এখানে ফুটবল খেলা যাবে না। তিনি প্রশ্ন করেন কেন ফুটবল খেলা যাবে না, এবং সেখানে যখন অন্যান্যরা বসে তাস খেলছেন তাহলে তারা তাস খেলছেন, তাদের তাস খেলা বন্ধ করতে হবে বলে তিনি দাবি করেন। সেই সময় নন্দ ঘোষ, তিনি 9 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, তিনি বলেন যে আগামী 1 বৈশাখ এখানে একটি ফুটবল প্রদর্শনী আছে, তাই মাঠে জল দেওয়ার জন্য খেলা যাবে না। এই নিয়ে বচসা হয়। এই বচসার জেরে তখন তক্কাতক্কি, হাতাহাতি, এমনকি ওই ছাত্রকে মারধর পর্যন্ত করা হয় এবং তার কপাল কেটে যায়। এরপরেই কিন্তু 12 নম্বর ওয়ার্ডের যে কাউন্সিলর অভিজিৎ বিশ্বাস, তিনি তখন চলে আসেন। তার দাবি যে এই যে ছাত্রটি তার প্রতিবেশী, তার বাড়ির পাশে, তাই তিনি এসছেন, কেন এরকম ঘটনা ঘটলো তার সঙ্গেও কিন্তু বাদানুবাদে জড়িয়ে যায়। এই ঘটনার পর কাউন্সিলর যেটা দাবি করেন যে আমি এই চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থাতে মুখ বলে আমাকে এটা মানে হেনস্থা করা বা হ্যাকাল করার এটা পরিকল্পনা, এবং আমি শুধুমাত্র তার সঙ্গে কথা কাটাকাটি ধাক্কা হয়েছে, কিন্তু আমি তাকে কোনোভাবেই আঘাত করিনি। এই নিয়ে কিন্তু দীর্ঘক্ষণ বচসা চলে। পরে ওই ছাত্রটিকে কল্যাণী মেডিকেল জিএনএম কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য, এবং দুই পক্ষের বিরুদ্ধে অভিযোগ করতে থাকেন। এবং কাউন্সিলর অভিযোগ অস্বীকার করেছেন যে তিনি যেহেতু ওই ক্লাবের মাঠে, ক্লাবের যেখানে খেলা হয় সেই ইয়েতে তিনি মানে পরিচালনায় আছেন, সেই কারণে তিনি মাঠের ব্যাপারে এই কথা বলেছিলেন যে মাঠে জল দেওয়া হয়েছে, খেলা যাবে না। এ নিয়ে কিন্তু একটি রাজনৈতিক চাপানোতর শুরু হয়েছে দুই পক্ষের মধ্যে, এবং যেটা জানা যাচ্ছে একে অপরকে বলছেন যে তাকে হ্যাকার করার জন্য এই ঘটনা ঘটানো হয়েছে বলে দাবি ওই অভিযুক্ত কাউন্সিলর নন্দ ঘোষের। ধন্যবাদ তোমাকে সুবল মজুমদার, আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি। এসএসসিতে অতিরিক্ত শূন্য পদ বা সুপার নিউমেরারি পোস্ট তৈরি সংক্রান্ত মামলায় স্বস্তিতে রাজ্যের মন্ত্রিসভা। সিবিআই তদন্ত নিয়ে কলকাতা হাইকোর্টের নির্দেশ খারিজ করল সুপ্রিম কোর্ট, কিন্তু মন্ত্রিসভার সিদ্ধান্ত সঠিক ছিল কিনা সেই বিষয়ে কলকাতা হাইকোর্টে মামলাটির বিচার প্রক্রিয়া চলতেই পারে। কলকাতা হাইকোর্টের বিচারাধীন মামলার বিষয়ে কোনো হস্তক্ষেপ করছে না দেশের শীর্ষ আদালত। 2022 সাল এসএসসির মাধ্যমে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে প্রায় 6000 অতিরিক্ত শূন্য পদ বা সুপার নিউমেরারি পোস্ট তৈরির সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য মন্ত্রিসভা। জানিয়ে তুঙ্গে উঠেছিল বিতর্ক।
জল গড়িয়েছিল আদালত পর্যন্ত। প্রথমে হাইকোর্টের একক বেঞ্চ, পরে হাইকোর্টের বিশেষ বেঞ্চ এবং শেষে সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ মামলা শোনে। অতিরিক্ত শূন্যপদ তৈরির বৈধতা নিয়ে মামলা চলে 3 বছর ধরে। অবশেষে সেই মামলায় সুপ্রিম কোর্টে স্বস্তি মিলল রাজ্য মন্ত্রিসভার। মন্ত্রিসভার বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ খারিজ করল শীর্ষ আদালত। 2016 সালের এসএসসি নিয়োগে দুর্নীতির অভিযোগে 2011 সালে মামলা ওঠে কলকাতা হাইকোর্টে। সিবিআই তদন্তের নির্দেশ দেন তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বেশ কিছু বেআইনি নিয়োগ বাতিলেরও নির্দেশ দেন। 5ই মে 2022 6861টি অতিরিক্ত শূন্যপদ তৈরি করে রাজ্য। জারি হয় বিজ্ঞপ্তি। ওই বছরই তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিজ্ঞপ্তির ওপর স্থগিতাদেশ দেন। 15 জানুয়ারি 2024 হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সাব্বার রশিদের বিশেষ বেঞ্চে এসএসসি মামলার শুনানি শুরু হয়। 22 এপ্রিল 2024 হাইকোর্টের রায় বলা হয়, অতিরিক্ত শূন্যপদ তৈরি করার সঠিক সিদ্ধান্ত ছিল না। মন্ত্রিসভার বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দেয় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। আদালত জানায়, প্রয়োজনে মন্ত্রিসভার সদস্যদের জিজ্ঞাসাবাদ করতে পারবে সিবিআই। সেই রায়কে চ্যালেঞ্জ করেই 2024-এর 24 এপ্রিল সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য। ওই বছর 7ই মে প্রথম শুনানিতেই সুপার নিউমেরারি পদ তৈরি নিয়ে মন্ত্রিসভার বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশে স্থগিতাদেশ দেয় তৎকালীন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ। এবার সেই মামলায় মন্ত্রিসভার বিরুদ্ধে সিবিআই তদন্ত খারিজ করল সুপ্রিম কোর্ট। মঙ্গলবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হয়। দুপক্ষের যুক্তি পাল্টা যুক্তি শোনার পরে শীর্ষ আদালতের পর্যবেক্ষণ। রাজ্য ক্যাবিনেটের সদস্যরা রাজ্যপালের পরামর্শ নিয়ে এ বিষয়ে যে সিদ্ধান্ত নিয়েছিলেন সে বিষয়ে কোনো আদালত তদন্ত করতে পারে না। তা সংবিধানের 74 নম্বর অনুচ্ছেদ ও 163(3) ধারার পরিপন্থী। মন্ত্রিসভার বিরুদ্ধে তদন্ত হবে না, কিন্তু মন্ত্রিসভার সিদ্ধান্ত সঠিক ছিল কিনা সে বিষয়ে কলকাতা হাইকোর্টে মামলাটির বিচার প্রক্রিয়া চলতেই পারে। কলকাতা হাইকোর্টের বিচারাধীন মামলার বিষয়ে কোনো হস্তক্ষেপ করছে না সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট দিয়েছে, অন্যান্য হাইকোর্টে যা আছে সব যেমন চলছিল তেমন চলবে। যখন ওরা ডিসিশন নিয়েছিল তখন ওরা টেন্টেড আনটেন্টেড ভাবছিল, তো যাই হোক ওদের যে ডিসিশন সেটাও কলকাতা হাইকোর্টের রিট পিটিশন পেন্ডিং আছে, তাতে বিচার হবে, কিন্তু সিবিআই ইনভেস্টিগেশনটা হবে। এদিকে সুপ্রিম কোর্টের নির্দেশেই চাকরি খুইয়েছেন এসএসসির প্রায় 26,000 চাকরি প্রার্থী। তবে নোটিশ না পাওয়া পর্যন্ত কাজ করার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে স্কুল সার্ভিস কমিশনও। সুপ্রিম নির্দেশে রাজ্যের শিক্ষা ব্যবস্থায় যখন অচলাবস্থা, ঠিক তখনই সুপার নিউমেরারি পোস্ট নিয়ে সিবিআই তদন্ত খারিজ শীর্ষ আদালতের। বর্তমান পরিস্থিতিতে সুপ্রিম কোর্টের এই নির্দেশ কিছুটা হলেও রাজ্যকে স্বস্তি দিয়েছে বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল। কলকাতা টিভি। একদিকে বিশ্ব অর্থনীতিতে টানাপোড়েন, অন্যদিকে দেশীয় নীতিতেও অদূরদর্শিতা, সব মিলিয়ে সাধারণ মানুষের পকেটে টান। ট্রাম্পের শুল্ক যুদ্ধর ব্যাপক প্রভাব পড়েছে ভারতীয় রফতানি বাজারে। শেয়ার বাজারেও ঐতিহাসিক পতন এতেও থামেনি। কেন্দ্রের সরকার দাম বাড়িয়েছে রান্নার গ্যাসে, বেড়েছে আবগারি শুল্ক। ট্রাম্পের নীতি নিয়ে নীরব মোদি আরও গভীর খাদে ঠেলছেন দেশবাসীকে। উন্নয়নের নামে জুলুম, এখন ভরপেট খাবারও মধ্যবিত্তের কাছে বিলাসিতার সমান। বিশ্ব অর্থনীতিতে টানাপোড়েন, দেশীয় নীতিতেও অদূরদর্শিতা। বিশ্ব অর্থনীতিতে টানাপোড়েন থাকতেই পারে, কিন্তু যখন দেশীয় নীতি নির্ধারণে অদূরদর্শিতা থাকে তখন সাধারণ মানুষের পকেটেই সবচেয়ে আগে টান পড়ে। ট্রাম্পের শুল্কযুদ্ধ যেমন বিশ্ববাজারে ধস নামিয়েছে, মোদির নয়া অর্থনীতিতেও ভারতীয় অর্থনীতিকে চরম সংকটে ঠেলে দিয়েছে। নোটবন্দি করে দেশের অর্থনীতিকে তলানিতে পাঠিয়েছিলেন নরেন্দ্র মোদি, যিনি যুক্তি দিয়েছিলেন কালো টাকা আসবে, গরিবরা বাঁচবে। ঠিক যেমন এখন ট্রাম্প বলছেন মাত্র 10% বড়লোক আমেরিকান নাকি শুধু তাঁর নতুন শুল্ক নীতির চাপে পড়বে, কিন্তু বাস্তব অন্য কথাই বলছে। ভারতের উপর 26% শুল্ক আরোপ করেছে ট্রাম্প, যার ফলে বর্ধিত শুল্কের প্রভাব পড়তে চলেছে ভারতীয় সামুদ্রিক খাবার রপ্তানির বাজারে। বিশেষ করে প্রভাবিত হতে চলেছে চিংড়ির রপ্তানি, জানিয়েছে সি ফুড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া। গ্লোবাল ট্রেড রিসার্চ ইনিশিয়েটিভের রিপোর্ট অনুসারে লোহা ও ইস্পাত পণ্যের রপ্তানিতে 18% হ্রাস হতে পারে। হিরে সোনা রপ্তানির ক্ষেত্রেও 15.3% হ্রাসের আশঙ্কা। যানবাহন ও যানবাহনের যন্ত্রাংশের রপ্তানিও 12.1% কমে যেতে পারে। ইলেকট্রিক্যাল, টেলিকমিউনিকেশন এবং ইলেকট্রনিক পণ্যের রপ্তানিও 12% কমতে পারে।
সোমবার শেয়ার বাজারে ঐতিহাসিক পতনের দিনে কেন্দ্র সরকারের তরফে রান্নার গ্যাস ও আবগারি শুল্ক বৃদ্ধির সিদ্ধান্ত যেন আগুনে ঘি ঢালার সমান। ফের বাড়ল রান্নার গ্যাসের দাম। সপ্তাহের প্রথম দিন কিন্তু বাজারে যেন শুক্রবারের খারাপ স্বপ্ন নিয়ে ঘুম ভেঙেছে। সেন্সেক্স প্রায় ৩,৯০০ পয়েন্ট পড়েছে ৭২,০০০-এ। নিফটি হারিয়েছে ১১০০ পয়েন্টের বেশি। ক্ষতির অঙ্ক প্রায় ২০ লক্ষ কোটি টাকা। বিনিয়োগকারীরা আতঙ্কিত। কর্পোরেট মহলে এই ধস যেন এক আর্থিক ভূমিকম্প। বিশ্বজুড়ে ট্রাম্পের নতুন শুল্ক নীতি ইতিমধ্যেই মার্কিন বাজারকে অস্থির করেছে। তার আঘাত এসে পড়েছে এশিয়ার বাজারেও। কিন্তু ভারতের পতনের জন্য কেবল বাইরের হাওয়া দায়ী নয়, মোদির নীতিগত হঠকারিতাও দায়ী। শুধু বাজার নয়, জীবনযাত্রার মানও পড়ে যাচ্ছে গভীর খাদে। গ্যাস কেনা, ওষুধ কেনা, এমনকি রান্না করাটাও আজ বিলাসিতা হয়ে দাঁড়িয়েছে। গভীর খাদে জীবনযাত্রার মান। এক ধাক্কায় ৫০ টাকা বেড়েছে রান্নার গ্যাসের দাম। কলকাতায় ১৪.২ কেজি সিলিন্ডারের দাম এখন ৮৭৯ টাকা। উজ্জ্বলা যোজনার অন্তর্ভুক্ত ভর্তুকিপ্রাপ্ত সিলিন্ডারও এখন ৫৫৩ টাকা। জ্বালানির সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে জীবনদায়ী ওষুধের দামও। অন্যদিকে আন্তর্জাতিক বাজারে যখন অপরিশোধিত তেলের দাম নিম্নমুখী, তখন কেন্দ্রীয় সরকার ভারতে বাড়িয়ে দিয়েছে আবগারি শুল্ক। সাধারণ মানুষ বলছেন, উন্নয়নের নামে চলছে জুলুম। মোদির অর্থনৈতিক সিদ্ধান্তগুলিও দেশের মধ্যবিত্ত ও গরিব মানুষের জন্য হয়ে দাঁড়িয়েছে এক নীরব শোষণ। ২০১৪ সালে পেট্রোলের ওপর আবগারি শুল্ক ছিল ৯.৪৮ টাকা। ২০২১ সালে তা দাঁড়ায় ২৭.৯০ টাকায়। ডিজেলেও প্রায় ৬ গুণ শুল্ক বৃদ্ধি। ২০২৫ সালে নতুন করে শুল্ক বৃদ্ধি। অথচ কেন্দ্র বলছে এই বাড়তি দাম গ্রাহকরা টের পাবেন না। তেল বিপণন সংস্থাগুলি নাকি এই বোঝা বহন করবে। বাস্তবে ফল কি তা সময় বলবে। মমতা বন্দ্যোপাধ্যায় এই পরিস্থিতিকে আক্রমণ করে বলেছেন, মোদির সরকার বিকাশের নামে ভারতবাসীর শেষ সঞ্চয়টুকুও শুষে নিচ্ছে। বিজেপি এখন আর সরকার চালাচ্ছে না, চালাচ্ছে পকেট কাটার কর্মসূচি। মা বোনেরা ওদের বলবেন, বাহবা নন্দলাল, ১১৪৯ টাকার গ্যাসে ফুটছে বিনা পয়সার চাল। শেয়ার বাজারে এই ধস আর মূল্যবৃদ্ধির যৌথ অভিঘাতে দেশ জুড়ে অস্থিরতা বাড়ছে। মুদ্রাস্ফীতি, বেকারত্ব, সঞ্চয়ের ধস সব মিলিয়ে ভারতীয় অর্থনীতি যেন এক অন্ধকার সুড়ঙ্গে ঢুকে পড়েছে। জনগণ প্রশ্ন তুলছেন, এ কোন আছে দিন যেখানে ভরপেট খাবারও এখন বিলাস? কলকাতা টিভি। এখন সময় একটা ছোট্ট বিরতির পর ফিরছে আরো 12 নিয়ে, সঙ্গে থাকুন। জীবনদায়ী ওষুধ, পেট্রোল, ডিজেলের পর এবার রান্নার গ্যাস। এক ধাক্কায় ৫০ টাকা বৃদ্ধিতে আর্থিক চাপ বাড়ল আমজনতার। বিশ্ববাজারে যখন অপরিশোধিত তেলের দাম কমছে, তখনই পেট্রোপণ্যের দাম বাড়ানোর সিদ্ধান্ত কার স্বার্থে নিল কেন্দ্র? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের এই সিদ্ধান্তের প্রতিবাদে সরব হয়েছেন। রান্না গ্যাসের দাম বৃদ্ধিতে ফের সংকটে গৃহস্থ। এক ধাক্কায় সিলিন্ডার প্রতি রান্না গ্যাসের দাম ৫০ টাকা বাড়িয়েছে কেন্দ্রের সরকার। ফলে কলকাতায় ১৪.২ কেজি ওজনের সিলিন্ডারের দাম দাঁড়িয়েছে ৮৭৯ টাকা। ভর্তুকিযুক্ত উজ্জ্বলা যোজনা গ্যাসের সিলিন্ডারের দাম বেড়ে হয়েছে ৫৫৩ টাকা। গত সপ্তাহে প্রায় ৬৭০ ওষুধের দাম বাড়িয়েছে কেন্দ্রীয় সরকার। বর্ধিত দামের তালিকায় ক্যান্সার সহ বেশ কিছু জীবনদায়ী ওষুধের নামও রয়েছে। ওষুধের দাম বৃদ্ধির বিরুদ্ধে প্রতিবাদে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পথে নামে তৃণমূল। এবার রান্না গ্যাসের মূল্য বৃদ্ধির বিরুদ্ধেও সরব হয়েছেন তিনি। এই মূল্য বৃদ্ধির বিষয়ে মমতার নিশানায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মমতার মতে, মোদী সরকারের বিকাশে প্রকৃত অর্থ ভারতীয়দের শেষ সম্বলটুকু শুষে নেওয়া। জীবনদায়ী ওষুধ থেকে পেট্রোল, ডিজেল, রান্না গ্যাসের মতো নিত্য প্রয়োজনীয় সামগ্রী ধীরে ধীরে মহার্ঘ হয়ে উঠছে। কেন্দ্রকে বিধে মমতার দাবি, মধ্যবিত্ত পরিবারগুলির সঞ্চয় ডুবছে, বাড়ছে ধারের বোঝা। এমন অবস্থায় কেন্দ্রের সরকার পরিবারগুলির সংসারের খরচের উপর চাপ বাড়াচ্ছে। বিজেপি কেন্দ্রে সরকার চালাচ্ছে না, আম জনতার পকেট কাটছে। এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা কটাক্ষে বিদ্ধ করেছেন প্রধানমন্ত্রী মোদীকে। সমাজ মাধ্যমে তার পুরনো স্লোগানই ফের পোস্ট করেছেন তিনি। বাহবা নন্দলাল, ১০০০ টাকায় গ্যাসে ফুটছে বিনা পয়সার চাল। কেন্দ্রের বিরুদ্ধে মমতার আক্রমণের জবাবে বাংলার মুখ্যমন্ত্রীকে পরোক্ষে দূষেছেন কেন্দ্রীয় মন্ত্রী তথা রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। সমাজ মাধ্যমে সুকান্তের সওয়াল, সাম্প্রতিক মূল্য সংশোধনের পরেও একটি সিলিন্ডার যার আগের দাম ছিল ১০২৮ টাকা, এখন উজ্জ্বলার জন্য ৫৫৩ টাকায় এবং সাধারণ গ্রাহকদের জন্য ৮৫৩ টাকা ধার্য করা হয়েছে। বাকি অর্থ ভর্তুকি দেয় কেন্দ্র। ভুল বোঝানোর পরিবর্তে পেট্রোল ও ডিজেলের ওপর ভ্যাট কবে কমাবেন?
বিজেপি সভাপতি যতই যুক্তি সাজান না কেন, প্রশ্ন উঠছে যেদিন বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম অনেকটা হ্রাস পেয়েছে, তার অব্যবহিত পরেই কেন্দ্র পেট্রোপণ্যের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিল কিসের ভিত্তিতে? তবে এই বিতণ্ডায় ইউপিএ জামানায় বিজেপি নেতাদের একটি বিক্ষোভের ছবি অস্বস্তির কারণ হয়ে উঠেছে বঙ্গ বিজেপির, যেখানে বিজেপি নেত্রী স্মৃতি ইরানির সঙ্গে বাংলার বিজেপি নেতারা গ্যাস সিলিন্ডারের দাম বৃদ্ধির বিরুদ্ধে পথে নেমে বিক্ষোভ দেখাচ্ছিলেন। সমাজ মাধ্যমে সেই ছবি তুলে ধরে কেন্দ্রের শাসককে বিঁধেছে তৃণমূল। কলকাতা টিভি। আর এই মুহূর্তে যে বড় খবর দেব আপনাদেরকে, সংগ্রামী যৌথ মঞ্চ তারা পৌঁছে গিয়েছে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বাড়িতে। এসএসসি চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাতে যাবেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে যে এসএসসি অভিযান, সেই এসএসসি চেয়ারম্যানের সঙ্গে দেখা করতেই এসএসসি ভবনে চাকরি প্রার্থীরা, সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে, যেখানে এসএসসি চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাতে যাবেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এবং এই মুহূর্তে সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে এসএসসি ভবন অভিযান, আমরা এই নিয়ে আরো আপডেট নেব। শাকিল মুস্তাক আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। প্রতিনিধি শাকিল, কি আপডেট রয়েছে এই মুহূর্তে? একদম সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে একটি প্রতিনিধি দল বিজেপি এমপি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বাড়ির সামনে তারা যায় আজ, এবং তাদের এসএসসি ভবনে যাওয়ার পরিকল্পনা রয়েছে এমনটাই কিন্তু জানা যাচ্ছে। এবং গতকাল অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে সঙ্গে নিয়ে কিন্তু এসএসসি ভবন পৌঁছেছিল এবং এসএসসি চেয়ারম্যানের সাথে দেখা করার জন্য তারা দীর্ঘক্ষণ এসএসসি ভবনের সামনে দাঁড়িয়েছিল অভিজিৎ গাঙ্গুলি, এবং তার সেই এসএসসি চেয়ারম্যান না থাকায় কিন্তু তার ফিরে আসতে হয়। এবং তিনি কিন্তু গতকালই বলেছিলেন যে আগামী দিনে আবারও আসবো এসএসসি ভবনে, এবং সেই মোতাবেকই কিন্তু আজকে বেশ কিছু সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে একটি প্রতিনিধি দল তারা কিন্তু এই অভিজিৎ গাঙ্গুলির বাড়িতে যায়, এবং সেখানে তারা দীর্ঘক্ষণ অভিজিৎ গাঙ্গুলির বাড়ির সামনে দাঁড়িয়ে আছে, এবং অভিজিৎ গাঙ্গুলির সঙ্গে কথা বলেই কিন্তু এসএসসি ভবন যাবে এমনটাই কিন্তু জানা যাচ্ছে। শাকিল, এক্ষেত্রে সংগ্রামী যৌথ মঞ্চের যারা সদস্যরা রয়েছেন, যে প্রতিনিধি দল এই মুহূর্তে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বাড়ির সামনে রয়েছেন, তারা ঠিক কোন কোন বিষয়গুলোকে তুলে ধরবে? দেখো, সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে এসএসসি ভবনে যে অভিজিৎ গাঙ্গুলির বাড়ির সামনেই যারা প্রতিনিধি দল দাঁড়িয়ে আছে তারা গিয়েছে, তারা অভিজিৎ গাঙ্গুলিকে নিয়েই কিন্তু এসএসসি ভবনের চেয়ারম্যানের সঙ্গে তারা দেখা করতে চায়, এবং তাদের বেশ কিছু দাবি দাওয়া আছে। এবং 26,000-এর যে একটি চাকরি বাতিল হয়েছে, সুপ্রিম কোর্টে হাইকোর্ট নির্দেশ দিয়েছিল বাতিলের, সেই রায় কিন্তু বহাল রেখেছে সুপ্রিম কোর্ট। সেই নিয়েই কিন্তু তারা কথা বলতে চায় এসএসসি চেয়ারম্যানের সঙ্গে এই অভিজিৎ গাঙ্গুলিকে নিয়ে। বেশ, এক্ষেত্রে তারা এসএসসি এই যে অভিযান তারা করবেন, ভবন অভিযানে যাবেন তারা। আপাতত ধন্যবাদ তোমায়। শাকিল মুস্তাক আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি, এবং সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি যেখানে অভিজিৎ গঙ্গোপাধ্যায় তার বাড়িতে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চের প্রতিনিধি দল। তারা অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিয়েই তারা এসএসসি চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ করতে যাবেন এমনটাই কিন্তু জানা যাচ্ছে, এবং যেভাবে চাকরিহারা হতে হয়েছে 26,000 জনকে, সেই বিষয় নিয়েই আজকে তারা তুলে ধরবে নিজেদের বক্তব্য। গৃহযুদ্ধই বটে, রাজনীতির ময়দানে আছড়ে পড়েছে ব্যক্তি আক্রোশের ঢেউ। তৃণমূলের তিনজন সাংসদের উদ্দেশ্যে চতুর্থ সাংসদের সপাট কটূক্তি তালগোল পাকিয়েছে ঘাসফুলের অন্দরে। সৌগত রায়, কীর্তি আজাদ ও মহুয়া মৈত্রকে শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বেনজির আক্রমণ প্রকট করেছে দলের অন্তর্কলহ। জল গড়িয়েছে কালীঘাটের চৌকাঠে। রাজনীতির ময়দানে একরকম নজির বললেও কম বলা হয়। তৃণমূলের এক সাংসদ লোকসভায় দলেরই তিনজন সতীর্থকে এক বন্ধনীতে টেনে আক্রমণ শানাচ্ছেন, চড়ার সুরে ক্ষোভ উগরে দিচ্ছেন। সাম্প্রতিককালে এহেন দৃষ্টান্ত মনে করতে পারছেন না রাজনীতির কারবারিরা। গোটা ঘটনার কেন্দ্রে অবশ্যই শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তার নিশানায় বর্ধমান দুর্গাপুরের সাংসদ কীর্তি আজাদ, কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র ও দমদমের সাংসদ সৌগত রায়। যদিও মহুয়ার নাম সযত্নে এড়িয়ে গিয়েছেন কল্যাণ, কিন্তু যেসব ইঙ্গিত দিয়েছেন তাতে কল্যাণ কাকে বুঝিয়েছেন রাজ্য রাজনীতিতে তা জলের মতো পরিষ্কার। এই যে মহিলা এমপি গত কিছুদিন আগে আমাকে ছোট লোক বলেছে ইন দি পার্লামেন্ট ইটসেলফ। এই মহিলা এমপি আমার মেয়ে নিয়ে কথাবার্তা বলেছে। এই মহিলা এমপিকে সবসময় সে যত টাইম চাইবে সেই টাইম দিতে হবে। ওর রাগ হচ্ছে আমি কেন ওয়াক অফ বিলে বলেছি। এখানেই থেমে থাকেননি কল্যাণ, মহুয়ার নাম না করে তার অতীত তুলে স্পষ্ট করেছেন নিজের বক্তব্য। 2009-এর পর এসছে, কেউ তো একজন কংগ্রেসের কোনো মহিলা এমপি তো কংগ্রেসের কোনো এক বড় নেতার বান্ধবী বলে রাজনীতিতে ঢুকে গেছিল জেলাতে। এদের সব ব্যাকগ্রাউন্ড এখানে।
তো ন্যাচারালি আই ওয়াজ অ্যানয়েড ভাই, আমি কেন এটা মানবো? আমি কীর্তি আজাদকে বাইরের রাজ্যের লোক বলে কটাক্ষ কল্যাণের। সংসদ ভবনের ক্যান্টিনে দিল্লির চিত্তরঞ্জন পার্কের একটি মিষ্টির দোকানের শাখা খোলা নিয়ে কীর্তি সওয়ালের জেরে দুই সাংসদের মতবিরোধ তীব্র হয় ও তার জেরেই কল্যাণের কটাক্ষ। পার্টির উইদাউট কনসেন্ট কে দোকান খুলবে এটা কি করে হয়? আর আমরা তৃণমূল কংগ্রেস প্রাইভেট ব্যবসাতে কখনো আমরা ইন্টারেস্টেড নই। তৃণমূলের বর্ষিয়ান সাংসদ সৌগত রায়কেও ছাড়েননি শ্রীরামপুরের সাংসদ। দমদমের সাংসদের কোনো চরিত্র নেই, নারদার টাকা নিয়েছিল বলে অভিযোগ শানান কল্যাণ। নারদার চোর ও এ রোড থেকে গিফট নেওয়ার সব চোর এক জায়গায় হতে বেশি সময় নেয় না বলে মন্তব্য কল্যাণের। গিফট কাণ্ডে গত মেয়াদে মহুয়াকে সংসদ থেকে বহিষ্কার করা হয়েছিল। গিফট প্রসঙ্গ তুলে কল্যাণ কি মহুয়াকে বোঝাতে চেয়েছেন? প্রশ্ন রাজনীতির অন্দরে। যদিও কল্যাণের অভিযোগের জবাবে বলিনি করেও তীক্ষ্ণ প্রতিক্রিয়া দিয়েছেন সৌগত। এমন ভাষা ব্যবহার করা উচিত নয় যে যাতে দলের মর্যাদা ক্ষুণ্ণ হয়। আমি মনে করি আমরা জনপ্রতিনিধি, আমাদের একটা ডিগনিটি এবং ভদ্রতা রক্ষা করা উচিত। গৃহযুদ্ধের সূত্রপাত অবশ্য কয়েকদিন আগে। দিল্লির নির্বাচন কমিশনে স্মারকলিপি দিয়ে যাওয়ার প্রতিনিধি দলে এক মহিলা সাংসদের নাম না থাকা নিয়ে বিবাদ বাঁধে দুই সাংসদের মধ্যে। সেই বিবাদ এতটাই তুঙ্গে ওঠে যে মহিলা সাংসদ বিএসএফ ও সিআইএসএফ কে ডেকে সতীর্থকে গ্রেফতার করার আর্জি জানায় বলে কল্যাণের অভিযোগ। যদিও তৃণমূলের তরফে এ নিয়ে কোনো সরকারি ভাষ্য মেলেনি। কলকাতা টিভি। একদিকে বিরোধীদের চাপ, অন্যদিকে দেশজোড়া বিভ্রান্তি। ওয়াকফ বিল নিয়ে মুসলিম সমাজের বিভ্রান্তি কাটাতে এবার আসবে আরএসএস। নয়া ওয়াকফ বিল যে দেশের সমগ্র মুসলিম গোষ্ঠীর সমানাধিকার ও স্বাভিমান জোরদার করবে সে কথা বোঝাতে আগামী দিনে 100টি সাংবাদিক সম্মেলন এবং 500রও বেশি সেমিনার করার সিদ্ধান্ত নিয়েছে আরএসএস অনুমোদিত মুসলিম রাষ্ট্রীয় মঞ্চ। মূলত কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে মুসলিম সমাজের এককাট্টা হওয়ার প্রক্রিয়ায় জল ঢালতেই আরএসএস এর এই চাল বলেই মত বিরোধীদের একাংশের। টানা 14 ঘন্টা আলোচনার পর রাজ্যসভায় পাশ হয় সংশোধিত ওয়াকফ বিল। বিল নিয়ে বিরোধীরা গোড়া থেকে সোচ্চার হলেও ভোটাভুটিতে কেন্দ্রের বিজেপি সরকারের জয় হয়। বিরোধীদের মতে নয়া ওয়াকফ বিল অসাংবিধানিক ও বৈষম্যমূলক। বিলের প্রেক্ষিতে আইন পাশ হলে মুসলিমরা দ্বিতীয় শ্রেণীর নাগরিকে পরিণত হবে বলে সংসদের দুই কক্ষে সুর তোলে বিরোধীরা। কিন্তু বিরোধীদের আপত্তি উড়িয়ে সংশোধিত ওয়াকফ বিল পাশ করায় কেন্দ্রের বিজেপি সরকার। কেন্দ্রের দাবি, নতুন বিল মুসলমান সমাজের বিরুদ্ধে নয়, বরং ওয়াকফ সম্পত্তি রক্ষণাবেক্ষণে সঠিক পথ নির্দেশ করবে। কিন্তু বিজেপির এই ব্যাখ্যা যে দেশের মুসলিম সমাজকে ভরসা দিতে পারেনি, বরং বিরোধীদের লাগাতার যুক্তিতর্কে বিভ্রান্তি তৈরি করেছে, সে বিষয়ে নজর এড়ায়নি আরএসএস এর। এই পরিস্থিতিতে একরকম বাধ্য হয়ে বিরোধী নিশানা থেকে বিজেপিকে বাঁচাতে ওয়াকফ বিলের গুণ গাওয়ার সিদ্ধান্ত মোহন ভাগবতের সংগঠনের। আরএসএস এর শাখা সংগঠন মুসলিম রাষ্ট্রীয় মঞ্চের মেন্টর ইন্দেশ কুমারের বক্তব্যেও সেই ইঙ্গিত স্পষ্ট। ইন্দেশের বক্তব্য, নতুন ওয়াকফ বিল নিয়ে ভুল ধারণা ও গুজবের জবাব দিতে 100 সাংবাদিক সম্মেলন ও 500র বেশি সেমিনার করার সিদ্ধান্ত হয়েছে। আরএসএস নেতা রামপালের দাবি, নতুন বিল কেবল আইনগত পরিবর্তন ঘটাবে তা নয়, সামাজিক ও নৈতিক সংস্কারের পথে অন্যতম বড় পদক্ষেপ। যদিও আরএসএস এর এসব ব্যাখ্যায় সন্তুষ্ট হতে পারেনি বিরোধীরা। সুরাহা খুঁজতে তাই ইতিমধ্যেই কংগ্রেস, আপ ও মিন সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে। দেশের শীর্ষ আদালতের শরণে গিয়েছে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডও। কলকাতা টিভি। ভুতুড়ে ভোটার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার সরব হয়েছেন। রাজ্যের বিরোধী দলগুলিও নির্বাচন কমিশনের দরবার করেছেন। ভুয়ো ভোটার রুখতে সচেষ্ট হয়েছে নির্বাচন কমিশন। কালীগঞ্জে উপনির্বাচনের আগে মঙ্গলবার থেকেই শুরু হলো ভোটার তালিকা সংশোধনের কাজ। তালিকা পরিমার্জনের কাজে যুক্ত করা হয়েছে বিএলওদের। অন্যদিকে ভোটার তালিকা সংশোধন নিয়ে এদিন রাজ্য নির্বাচন কমিশন দফতরে হলো সর্বদল বৈঠক। ভুয়ো ভোটারের অভিযোগ নিয়ে একাধিকবার নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছে শাসক এবং বিরোধী দলগুলি। একদিকে জাতীয় নির্বাচন কমিশন, অন্যদিকে এ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরেও একাধিকবার নির্দিষ্টভাবে বিভিন্ন বিধানসভা ভিত্তিক সেই ভুয়ো ভোটারের তথ্য জমা দিয়ে অভিযোগ জানানো হয়েছে। 2026 বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের বকেয়া উপনির্বাচনগুলি হওয়ার সম্ভাবনা। নদিয়ার কালীগঞ্জের তৃণমূল বিধায়ক নাসির উদ্দিন আহমেদের মৃত্যুতে আসনটি ফাঁকা। সেই শূন্যস্থান পূরণে উপনির্বাচনের প্রস্তুতি নিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। ওই বিধানসভা কেন্দ্রে ভোটার তালিকা সংশোধনের কাজ শুরু হলো 8ই এপ্রিল থেকে।
সংশোধনের কাজ চলবে 24 এপ্রিল পর্যন্ত। চলতি মাসে 4 দিন হবে স্পেশাল ক্যাম্প। 8 তারিখ থেকে 24 এপ্রিল পর্যন্ত ক্লেমস অ্যান্ড অবজেকশনটা আমাদের চলবে। এই ক্লেমস অ্যান্ড অবজেকশন চলাকালীন আমাদের 4টে স্পেশাল ক্যাম্পেইন ডেটস আছে, 12 এপ্রিল, 19 এপ্রিল, 13 এপ্রিল আর 20 এপ্রিল। ভুতুড়ে ভোটার তালিকা নিয়ে সরব হয়েছে শাসক দল থেকে বিরোধী দলগুলি। ভুয়ো ভোটার রুখতে সচেষ্ট হয়েছে নির্বাচন কমিশন। মঙ্গলবার উপনির্বাচন ইস্যুতে মতামত জানতে সর্বদল বৈঠক ডাকে মুখ্য নির্বাচন আধিকারিক। এদিন ভোটার তালিকা সংশোধন প্রসঙ্গে সরব হয়েছেন সব রাজনৈতিক দল। আমার দলের তরফ থেকে আমরা আবার বলেছি যে এবছর আমরা আইডেন্টিফাই করেছি অনেক একই এপিক নাম্বারে একাধিক ভোটার, সেইটা যাতে বাদ যায় এবং যারা এই কাজটা করেছেন তাদের জন্য রেসপন্সিবিলিটি ফিক্স আপ করা যায়। ভোটার তালিকা সংশোধনের পাশাপাশি রাজ্যের বকেয়া উপনির্বাচন করার দাবি জানিয়েছে সিপিআইএম। আমরা শুধু স্ট্যাটুটারি ডিউটি পালন করছি, অ্যাকচুয়াল রিয়ালিটিতে পশ্চিমবাংলার ভোটার লিস্টকে স্যানিটাইজ করবার যে দরকার, অ্যাকচুয়াল ভোটটা নির্বিঘ্নে করার জন্য যা যা দরকার গত 8-10 বছরে বোঝা গেছে। একই বিধানসভায় ভোটার তালিকায় একাধিক নাম নিয়ে সরব হয়েছে কংগ্রেস। ভোটার লিস্টে আমরা কন্টিনিউয়াসলি ডেড ভোটারদের নাম বাতিল করার জন্য অ্যাপ্লিকেশন ফর্মস দিচ্ছি, জমা করছি, কিন্তু কোনো এক অজ্ঞাত এবং অজানা কারণে সেই ডেড ভোটার্সরা ভোটার লিস্টে রয়ে যাচ্ছে। কালীগঞ্জে উপনির্বাচনের আগে এদিন ওই বিধানসভা কেন্দ্রে মৃত ভোটার ও ভুয়ো ভোটার নিয়ে সরব হয়েছে বিজেপি। খুব ইন্টারেস্টিংলি এই কালীগঞ্জে আপনার মনে আছে তৃণমূল নেত্রী শেফালি খাতুন, তার দুটো কেন্দ্রে তার ভোটার লিস্টে তার নাম আছে। সেই বিষয়টাও আমরা ভারতীয় জনতা পার্টির তরফ থেকে তুলে ধরেছি। তো মুখ্য নির্বাচনী আধিকারিক আমাদের আশ্বস্ত করেছেন যে এই বিষয়টা তারা অত্যন্ত মানে গম্ভীরতা খুব সিরিয়াসলি দেখবেন। 8 এপ্রিল থেকে আগামী 24 এপ্রিল পর্যন্ত এই কালীগঞ্জ বিধানসভার বিভিন্ন জায়গায় যে ক্যাম্প হবে, সেই ক্যাম্পগুলিতে সশরীরে বিএলওরা উপস্থিত থেকে ভোটার তালিকার সংশোধন এবং পরিমার্জনের কাজে সহায়তা করবেন, এমনটাই স্পষ্ট নির্দেশ কমিশনের। ফলে ভুয়ো ভোটার রুখতে যথেষ্ট সচেষ্ট হয়েছে এবার নির্বাচন কমিশন। ক্যামেরায় মৃন্ময় চক্রবর্তীর সঙ্গে সত্যসুন্দর ভট্টাচার্য, কলকাতা টিভি। টার্গেট মোদীকে গদিচ্যুত করা, সেই লক্ষ্য পূরণে মোদী ম্যাজিককেই হাতিয়ার করছে কংগ্রেস। তাই মোদীগড় গুজরাটে আয়োজিত কংগ্রেস ওয়ার্কিং কমিটির সভায় সাংগঠনিক ক্ষমতার বিকেন্দ্রীকরণ নিয়ে আলোচনায় হাত শিবির। এদিকে প্রিয়াঙ্কা গান্ধীকে দেওয়া হতে পারে গুরুত্বপূর্ণ দায়িত্ব। 24 লোকসভা নির্বাচনে কিছুটা হলেও অক্সিজেন পেয়েছিল কংগ্রেস, তবে মহারাষ্ট্র হরিয়ানা বিধানসভা ভোটে হারের পর হাতের অবস্থা তথৈবচ। তাই সাংগঠনিক ক্ষমতার বিকেন্দ্রীকরণের লক্ষ্যে এবার আসরে কংগ্রেস। মঙ্গলবার থেকেই গুজরাটের আহমেদাবাদে শুরু হয়েছে কংগ্রেস ওয়ার্কিং কমিটির সভা। বুধবার সবরমতীর তীরে পূর্ণাঙ্গ দলীয় সম্মেলন। সূত্রের খবর, এই দুই সভাতেই আলোচনার মূল বিষয় নেতৃত্ব এবং সাংগঠনিক কৌশল পুনর্গঠন। সামনে বাংলা, বিহার সহ 6টি গুরুত্বপূর্ণ রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে দলের নির্বাচন পরিচালন দফতরের দায়িত্ব দেওয়া হতে পারে প্রিয়াঙ্কা গান্ধীকে। কংগ্রেসের বিভিন্ন রাজ্য শাখা এবং পদস্থ নেতারা চাইছেন প্রিয়াঙ্কার রাজনৈতিক দক্ষতাকে আরও ভালোভাবে কাজে লাগানো হোক, কারণ সাধারণ মানুষের সঙ্গে সংযোগের ক্ষেত্রে তার স্বাভাবিক ক্ষমতা রয়েছে। অতীতে উত্তরপ্রদেশ এবং হিমাচল প্রদেশেও তার আভাস পাওয়া গিয়েছে। তাই দলে প্রিয়াঙ্কা গান্ধীকে আরও নির্দিষ্ট এবং আরও বড় ভূমিকা দেওয়ার কথা ভাবা হচ্ছে। মোদির গড়ে বসে মোদির কৌশলকে হাতিয়ার করে মোদিকেই ক্ষমতাচ্যুত করার টার্গেট নিয়েছে কংগ্রেস। রাহুল মনে করছেন 2029 লোকসভা ভোটের আগেও গুরুত্বপূর্ণ হচ্ছে 2027 গুজরাটের বিধানসভা নির্বাচন। বিধানসভা ভোটেই মোদিকে হারানোর মধ্যে দিয়ে কংগ্রেসের ভিত আরও মজবুত করার কাজটা শুরু করতে চাইছেন রাহুল। তাই বিজেপির মতোই কংগ্রেসকেও বুথ স্তর থেকে সংগঠনকে মজবুত করতে হবে, ভোটার তালিকাকে হাতিয়ার করে লড়তে হবে। আর সেই লক্ষ্যেই গুজরাটে বসেছে কংগ্রেসের অধিবেশন। 1961 সালে মহাত্মা গান্ধী সর্দার প্যাটেলের গুজরাটে শেষবার কংগ্রেসের অধিবেশন বসেছিল। मंत्रणा ये बहुत ऐतिहासिक होने वाली है, इसके नतीजे भी बहुत ज्यादा ऐतिहासिक होंगे। देश में एक निराशा का माहौल है, उस निराशा के माहौल से निपटने के लिए कांग्रेस तैयार है अपनी जिम्मेदारियां लेने के लिए।
বিজেপির মোকাবিলায় আরও শক্তিশালী হয়ে লড়াইয়ে নামার পরিকল্পনা হাত শিবিরের। দেশে বিকল্প জোট সরকার গড়তে হলে কংগ্রেসকে নিজেকে 150 থেকে 200 আসন পেতে হবে। তার জন্য জেলা স্তরে সংগঠন মজবুত করতে হবে। এবছর বিহার বিধানসভা নির্বাচন ছাড়া আর কোনো ভোট নেই, তাই এআইসিসি অধিবেশন আয়োজন করে দলের নেতাকর্মীদের চাঙ্গা করতে চাইছে কংগ্রেস। কলকাতা টিভি। শহর কলকাতায় বেআইনি নির্মাণ রুখতে আরো কড়া পদক্ষেপ করল কলকাতা পুরসভা। শহর কলকাতায় যেভাবে বেআইনি নির্মাণ গড়ে উঠছে তা নিয়েই পদক্ষেপ করলো এবার কলকাতা পুরসভা। কলকাতা পুরসভার তরফ থেকে কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে। আমরা এই নিয়ে বিস্তারিত জানবো। দুর্গাদাস বন্দ্যোপাধ্যায় আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি। দুর্গা, যেভাবে একের পর এক বেআইনি নির্মাণের অভিযোগ উঠল শহর কলকাতার বিভিন্ন প্রান্ত জুড়ে, সেই নিয়ে এবার কড়া পদক্ষেপ নিল কলকাতা পুরসভা। কি পদক্ষেপ নেওয়া হয়েছে, কি সিদ্ধান্ত কলকাতা পুরসভার? দেখো, কলকাতা পুরসভার যে আইন রয়েছে হাতে, সেই আইন অনুযায়ী শহর কলকাতায় যাতে বেআইনি নির্মাণকে প্রতিরোধ করা যায় সেই জন্য যথেষ্ট উদ্যোগ নিয়ে চলেছেন বর্তমান মেয়র ফিরহাদ হাকিম। তিনি বারবার বলছেন যে বেআইনি নির্মাণ কখনোই বরদাস্ত করা হবে না। বেআইনি নির্মাণ হলে তৎক্ষণাৎ 400/8 এই নোটিশ পাস করতে হবে এবং বেআইনি অংশ পুরোপুরি ভেঙে দিতে হবে। কিন্তু যখনই দেখা যাচ্ছে যে টক টু মেয়রে একাধিক অভিযোগ আসছে যে কোনো এলাকায় দেখা যাচ্ছে যে সেখানে বেআইনি নির্মাণ হচ্ছে, তার বিরুদ্ধে যখন অভিযোগ করা হচ্ছে, কিছুদিন পরে দেখা যাচ্ছে যে সংশ্লিষ্ট বড় আধিকারিকরা সেখানে যাচ্ছেন, কোনো জায়গায় একটা ছোট গর্ত করে দেওয়া হচ্ছে, কোনো জায়গায় অল্প কিছু ভেঙে দেওয়া হচ্ছে, আবার কিছুদিন পরে দেখাচ্ছে সংশ্লিষ্ট ওই গর্ত করা অংশটি বা ভেঙে দেওয়া অংশটিকে আবার রিপেয়ার করে নিয়ে তারা বেআইনি নির্মাণ প্রায় শেষের পর্যায়ে নিয়ে চলে যাচ্ছে। ফলে মানুষের মধ্যে একটা পুঞ্জীভূত ক্ষোভ তৈরি হচ্ছে এবং ফিরহাদ হাকিম যে চেষ্টা করছেন সেটা কোথাও গিয়ে বাধাপ্রাপ্ত হচ্ছে। গত শুক্রবার যে টক টু মেয়র হয় সেখানে একাধিক এই বিষয়টি নিয়ে ফোন আসার পরে ফিরহাদ হাকিম কলকাতা পুরসভার পুর কমিশনার ধবল জয়কে স্পেসিফিক ভাবে একটা কড়া অর্ডার তৈরি করার নির্দেশ দেন, যেখানে তিনি বলে দেন যে শুধুমাত্র আধিকারিকরা যাবে বেআইনি অংশ দেখে সেখানটা ভেঙে দিয়ে বা একটা গর্ত করে দিয়ে চলে এলে হবে না, পুরোপুরি যাতে ডেমোলিশ করা যায় সেটাকে 100% নিশ্চিত করতে হবে, ভেঙে দিতে হবে। এবং সেইটাই কিন্তু ধবল জৈন ইমিডিয়েট এফেক্টে এই কলকাতা পুরসভার পক্ষ থেকে এই সার্কুলারটি জারি করলেন এবং যদি কোনো আধিকারিক সেটা কমপ্লাই না করে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণেরও কথা লেখা হয়েছে। বেশ, আপাতত ধন্যবাদ তোমাকে। দুর্গাদাস বন্দ্যোপাধ্যায় আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি। আরো 12 এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।